হ্যালো এভরিওয়ান। বর্তমান পৃথিবীতে আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা এবং ক্ষমতার ভাগাভাগি এবং এদের মধ্যকার এই দেশসমূহের মধ্যকার সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বিভিন্ন কনভেনশন এবং প্রোটোকল দেখা যায়। আজকে আমরা কনভেনশন, প্রোটোকল এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের চুক্তি নিয়ে একটু কথা বলবো, যে চুক্তিগুলো সম্পর্কে পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে প্রায়শই প্রশ্ন এসে থাকে। প্রথমে আমরা যদি দেখি একটা কনভেনশন এবং প্রোটোকলের মধ্যে পার্থক্য কী, তাহলে কনভেনশন হচ্ছে একটা আন্তর্জাতিক আনুষ্ঠানিক চুক্তি যা সাধারণত কোনো একটা বৈশ্বিক বা গুরুত্বপূর্ণ বিষয়ের মূলনীতি এবং আইনি কাঠামো নির্ধারণ করে। তার মানে কনভেনশন হচ্ছে একটা চুক্তি যা দুটো মূল জিনিসের উপর কাজ করে, একটা মূলনীতি আর একটা হচ্ছে আইনি কাঠামো। এটা মূলত হচ্ছে সাধারণত কোনো সমস্যার একটা নীতিগত যেই সিদ্ধান্ত বা ঐক্যমত এটা গড়ে তুলতে সাহায্য করে, এবং এটা আইনি ভিত্তিটা হচ্ছে এটা একটা দলিলের মতো কাজ করে, যেটার ওপরে বা যার অধীনে পরবর্তীতে ওই চুক্তির অন্যান্য গুরুত্বপূর্ণ যেই সকল নিয়মাবলী যুক্ত করা দরকার সেটা যুক্ত হয়। এই উদাহরণ হিসেবে আমরা কনভেনশন বলতে পারি যে ওজোন স্তর সুরক্ষায় একটা ভিয়েনা কনভেনশন কত সালে হয়, এটা একটু আমরা মনে রাখবো, 1985 সালে। এই ভিয়েনা কনভেনশন একটা কনভেনশনের উদাহরণ। এর পরপরই আমরা যেটা দেখব প্রোটোকল। প্রোটোকলটা হচ্ছে এই কনভেনশন যে চুক্তি, এর একটা সম্পূরক চুক্তি যা মূল চুক্তির অধীনে এটাকে বাস্তবায়ন করার জন্য যে আইনি বাধাবাধ্যকতা এবং নির্দেশিকা প্রয়োজন হয় সেটা। তাহলে মূল একটা যে আমরা চুক্তি হইল সেটাকে আমরা বাস্তবে কিভাবে আমরা কি করলে, কি লক্ষ্যমাত্রা নিলে, কি কর্মপদ্ধতি অবলম্বন করলে কত বছরের মধ্যে সেটা করতে চাই, সেই ব্যাপারগুলো লেখা থাকে হচ্ছে এই প্রোটোকলের মাঝখানে। এবং প্রোটোকলটা হচ্ছে খুবই স্পেসিফিক বা নির্দিষ্ট, এবং এটার একটা প্রযুক্তিগত এবং দেশগুলোর ভেতরে একটা আইনি বাধাবাধ্যকতা থাকে। এবং এই উদাহরণের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ওজোন স্তর রক্ষায় যে কনভেনশন হয়েছে সেটার উপরেই ওজোন স্তর রক্ষায় এই গ্যাসের ব্যবহার যে কমানো, তার উপরে 1987 মানে ঠিক তার ভিয়েনা কনভেনশনের 2 বছর পরে একটা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছে 1987 সালে। এটা গেল হচ্ছে আমাদের কনভেনশন এবং প্রোটোকলের পার্থক্য। এবারে আমরা যদি দেখি একটা শান্তি চুক্তি নিয়ে আমরা সর্বপ্রথম কথা বলবো, সেটা হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি হচ্ছে আধুনিক যেই সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থা, সেই আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হচ্ছে আমাদের এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। এখন প্রশ্ন আসতে পারে যে এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কি একটা চুক্তি না অনেকগুলো চুক্তির সমষ্টি? প্রথম কথা হচ্ছে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তিটা হচ্ছে অনেকগুলো চুক্তির সমষ্টি। প্রশ্ন আসতে পারে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1648 সালে। কত সালে? 1648 সালে। আর সাধারণত দেখা যায় যেই শান্তি চুক্তি যেখানে স্বাক্ষরিত হয় তার নাম অনুযায়ী ওই শান্তি চুক্তির নামকরণ করা হয়। তার মানে এটা হয় হচ্ছে ওয়েস্টফেলিয়াতে, তাই না? ওয়েস্টফেলিয়া অঞ্চলে। এখন প্রশ্ন হচ্ছে ওয়েস্টফেলিয়া অঞ্চলের কোন শহরে? দুটো শহরে। একটা ছিল হচ্ছে কি? একটা ছিল হচ্ছে মুনস্টার আর একটা ছিল ওসনাব্রুক। ওসনাব্রুক আর একটা হচ্ছে মুনস্টার। এখন আমি একটা কথা প্রথমেই বলছিলাম যে এটা হচ্ছে একটা আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপনে কাজ করে। আর এইটার উদ্দেশ্য ছিল যে 30 বছরের যুদ্ধ এবং 80 বছরের যুদ্ধ, এই দুটো যুদ্ধকে আলটিমেটলি থামানো। এই থামানোর মাধ্যমে যে আর যুদ্ধ থাক, আমরা সবাই সার্বভৌমত্ব, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে সার্বভৌমত্ব এইটা চালু করি। তার মানে এই সার্বভৌমত্বর ভিত্তি স্থাপিত হয়েছিল যে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। এটার মূল একটা ব্যাপার ছিল যে একটা রাষ্ট্র তার অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা নাক গলাবে না, মানে হস্তক্ষেপ করবে না। তার মানে এটা ছিল অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে যে আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করে কোন চুক্তি? উত্তর ওয়েস্টফেলিয়া চুক্তি। আসতে পারে একটি দেশের রাষ্ট্রে বা একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ ইস্যুতে আরেকটি রাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করার জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। প্রশ্ন আসতে পারে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1648 সালে। প্রশ্ন আসতে পারে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি 1648 সালে কোন শহরে স্বাক্ষরিত হয়েছিল?
তাহলে উত্তর হবে কি মুনস্টার এবং হচ্ছে ওসনাব্রুক। ঠিক আছে, এর মাধ্যমে কত বছরের যুদ্ধ থেমে গিয়েছিল? 30 বছরের যুদ্ধ, মূলত 30 বছরের যুদ্ধ। আর আরেকটা জিনিস হচ্ছে আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হিসেবে এই ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তি কাজ করে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আর অনেকগুলা চুক্তিতে। তাহলে প্রথমেই আমরা দেখব প্যারিসে কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্যারিসে যত চুক্তি স্বাক্ষরিত হয়েছে এগুলো আমরা একে একে সবগুলো দেখার চেষ্টা করব। ওকে, প্যারিসে এবং বা প্রথম ভার্সাই চুক্তি, প্রথম কথা হচ্ছে খুবই পরীক্ষাতে আসার সম্ভাবনা কত সালে স্বাক্ষরিত হয়। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 1783 সালে। এটা আমাদেরকে আসলে মুখস্থ রাখতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই প্রথম ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করে কয়টি দেশ? উত্তর হচ্ছে 4টি দেশ। কয়টি দেশ? 4 কান্ট্রিজ, 4টি দেশ। এখন কোন কোন দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে সেটা মনে রাখতে গেলে আমরা খুবই সহজে একটা জিনিস দিয়ে মনে রাখতে পারি। আমরা প্রত্যেকেই মজা করতে পছন্দ করি, ফান এবং অনেক মজা করতে পছন্দ করি। ধরলাম এটা প্লুরাল, ফ্রান্স। এপে হচ্ছে ফ্রান্স, ইউতে ইউএসএ, এনে নেদারল্যান্ড এবং এসে হচ্ছে স্পেন। তাহলে 4টা দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে। মূলত এই প্রথম ভার্সাই চুক্তিতে 4টা চুক্তি এবং 2টা প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল এবং এই 4টা চুক্তির 2টো স্বাক্ষরিত হয়েছিল প্যারিসে এবং 2টো স্বাক্ষরিত হয়েছিল ভার্সাই নগরীতে। তাহলে আমরা 4টা দেশ দেখে ফেলছি। এখন কথা হচ্ছে এই প্যারিসে যেই 2টো চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই 2টো আমরা ফার্স্টে দেখব। তাহলে আমরা প্রথমে দেখতেছি কি প্যারিসে যে 2টো চুক্তি আমাদের স্বাক্ষরিত হয়েছে, প্যারিসেরটা। এখন ধরলাম প্যারিসের প্রথম যে চুক্তি, প্রশ্ন হচ্ছে এই প্রথম চুক্তিটা কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। প্রথম চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল গ্রেট ব্রিটেন, তদানীন্তন যেই গ্রেট ব্রিটেন ছিল এই গ্রেট ব্রিটেন ও নেদারল্যান্ডের মধ্যে। তারিখের ব্যাপারে আমি একটু পরে সহজ করে দিব, কিন্তু প্রথমে আমরা তারিখটা দেখে যাই। এটা হচ্ছে 2 সেপ্টেম্বর 1783-তে। এখন হচ্ছে এই প্যারিসে তো বলছি যে 4টা চুক্তির 2টো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রথমটা গেল গ্রেট ব্রিটেন এবং নেদারল্যান্ডের মধ্যে, কত সালের কত তারিখে? 1783 সালের 2 সেপ্টেম্বর। এইবারে আসি আমরা দ্বিতীয় যে চুক্তিটা প্যারিসে স্বাক্ষরিত হয়েছে সেটা কাদের কাদের মধ্যে হয়েছে। সেটা ছিল গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে। এটা স্বাক্ষরিত হয়েছে কবে? 3 সেপ্টেম্বর। খুবই গুরুত্বপূর্ণ এটা, 3 সেপ্টেম্বর 1783। আমি যে মাত্র বলছি যেটা কেন গুরুত্বপূর্ণ, এই দ্বিতীয় চুক্তিটার মাধ্যমেই আমেরিকার স্বাধীনতা প্রাপ্তি ঘটে। তার মানে একই সাথে আমরা বলতে পারি যে প্রথম ভার্সাই চুক্তির যে 4টা চুক্তি, এর ভিতরে প্রথম যে 2টো আমরা বলছিলাম যে প্যারিসে স্বাক্ষরিত হয়, সেই প্যারিসের যে 2টা চুক্তি স্বাক্ষর হওয়ার দ্বিতীয়টা গ্রেট ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছে। এটা কত তারিখ হয়েছে? 3 সেপ্টেম্বর 1783 সালে। এবং এই চুক্তিটার মাধ্যমে আমেরিকা স্বাধীনতা প্রাপ্ত হয়। আমেরিকা মানে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। ঠিক আছে, প্রাপ্ত হয় বা লাভ করে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি প্যারিসের 2টো আমরা পড়ে ফেলেছি, এরপর দেখি ভার্সাইতে বাকি 4টার থেকে 2টো চলে গেলে 2টো ভার্সাইতে স্বাক্ষরিত হয়। এখন ভার্সাইর যেই স্বাক্ষর, সেই ক্ষেত্রে ভার্সাইয়ের স্বাক্ষরের ভিতরে এটা গেল প্যারিসের 1+2। এবার আমরা যদি দেখি যে ভার্সাইতে 2টো চুক্তি স্বাক্ষরিত, একটা প্রথমটা এবং দ্বিতীয়টা। আমরা এভাবে দেখি, প্রথমটা ভার্সাই নগরীতে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে গ্রেট ব্রিটেন এবং হচ্ছে ফ্রান্সের মধ্যে। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স, তার মানে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের যে ষোড়শ লুই
এবং হচ্ছে গ্রেট ব্রিটেনের মধ্যে এই ভার্সাইয়ের এই চুক্তিটা স্বাক্ষর হয়, এবং পরবর্তী যে চুক্তিটা ছিল সেটা দ্বিতীয়টা হচ্ছে গ্রেট ব্রিটেন এবং হচ্ছে স্পেনের মধ্যে স্বাক্ষরিত হয়, এবং স্পেনের হচ্ছে স্পেনের তৃতীয় চার্লসের সাথে গ্রেট ব্রিটেনের এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তাহলে এই যে গেল ভার্সাই নগরীর দুটো এবং প্যারিসের দুটো আমরা পড়ে ফেলেছি। তাহলে এটা ছিল হচ্ছে মানে প্যারিসের প্রথম ভার্সাই চুক্তি, যেটা 1783 সাল, তার আদ্যপান্ত। আমরা যদি একটু খেয়াল করে দেখি, 4টা চুক্তির ভেতরে প্রত্যেকটাই হচ্ছে 3 সেপ্টেম্বর, শুধুমাত্র এই প্রথম যেটা গ্রেট ব্রিটেন এবং নেদারল্যান্ডের মধ্যে হয়েছে সেটা শুধু 2 সেপ্টেম্বর। এত ডিটেলস হয়তো লাগবে না, তারপর আমরা একটু টেকনিক্যালি মনে রাখবো। গ্রেট ব্রিটেন নেদারল্যান্ডেরটা 2 সেপ্টেম্বর, বাকি 3টাই হচ্ছে 3 সেপ্টেম্বর, সাল একই, 1783 সালে এটা স্বাক্ষরিত হয়। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি, এটা একটু আমি মুছে নেই, আমরা এরপরে দেখব দ্বিতীয় ভার্সাই চুক্তি, প্যারিসে দ্বিতীয় ভার্সাই চুক্তি। এটা স্বাক্ষরিত হয় 1919 সালে। কত সালে? 1919 সালে। এবং এতে প্রথম বিশ্বযুদ্ধের কত সাল? 1919 সাল। পটভূমিটা হচ্ছে এরকম যে প্রথম বিশ্বযুদ্ধের যেই মানে প্রথম যে মিত্র শক্তির যে মহাপরিকল্পনা ছিল, সেই কর্মপরিকল্পনা নিয়ে হচ্ছে এই দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919 সালে স্বাক্ষরিত হয়। এবং এইখানে কতগুলা দেশ স্বাক্ষর করে এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে। 32টি দেশ, 32টি দেশ এতে স্বাক্ষর করে। তাহলে এখান থেকে দুটো পয়েন্ট, 1919 সাল, 32টা দেশ। এরপরে আমরা চলে আসি প্যারিস প্যাক্ট। প্যারিস প্যাক্ট কত সালে হয়? সালগুলো মনে রাখতে হবে। আমরা যেমন এটা মনে রাখছি 1783, 1919। এবার আমরা দেখব প্যারিস প্যাক্ট হচ্ছে 1928 সালে, 1928, এবং এটা পরীক্ষাতে আসার মতো। এখন এই চুক্তিটা কি নিয়ে? আন্তর্জাতিক যে অনাগ্রাসন এই বিষয়ক চুক্তি হচ্ছে, আন্তর্জাতিক অনাগ্রাসন বিষয়ক চুক্তি হচ্ছে প্যারিস প্যাক্ট। আমরা এই শব্দটাই মনে রাখবো, পরীক্ষায় এটাও আসতে পারে। আন্তর্জাতিক অনাগ্রাসন বিষয়ক চুক্তি হচ্ছে এই যে চুক্তিটা হচ্ছে কি? প্যারিস প্যাক্ট। এবং এই প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয়েছে 1928 সালে। প্রশ্ন আসতে পারে, এই প্যারিস প্যাক্টে বা 1928 সালে যে চুক্তিটা স্বাক্ষর হয়েছে, এখানে কে কে স্বাক্ষর করেছিল? এখানে 3টা দেশ আছে। বিএফইউ, বিতে ব্রিটেন, এফএ ফ্রান্স, ইউতে ইউএসএ। তাহলে এই 3টা দেশ, একটা হচ্ছে ব্রিটেন, একটা ফ্রান্স, একটা হচ্ছে ইউএসএ, এই 3জন মানে স্বাক্ষর করেছিল প্যারিস প্যাক্টে। কত সালে? 1928 সালে। এটা একটা মানে কি বিষয়ক চুক্তি? আন্তর্জাতিক অনাগ্রাসন বিষয়ক চুক্তি। এই 3টা পয়েন্ট এটার জন্য মোর দেন যথেষ্ট। এবার আমরা চলে আসি প্যারিস শান্তি চুক্তিতে। প্যারিস শান্তি চুক্তি সম্পর্কে আমাদের যে কয়টা লাইন মনে না রাখলেই নয়, সেগুলো আমি বলবো। প্যারিস শান্তি চুক্তির আগে আমি একটু এটা ক্লিন করে নিচ্ছি। আমরা একটু বলতে থাকি যে প্যারিস শান্তি চুক্তি যেটা, সেটা হচ্ছে 2 ভিয়েতনাম এক হওয়ার চুক্তি, ভিয়েতনামের মধ্যে শান্তি আনার চুক্তি। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে আমাদের কাছে যে তাহলে ভিয়েতনাম হচ্ছে ভাগাভাগি হয়েছিল কত সালে? ভিয়েতনাম হচ্ছে 1954 সালে জেনেভা চুক্তির মাধ্যমে ভিয়েতনাম দুটো ভাগে ভাগ হয়, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম। তাহলে কোন চুক্তির মাধ্যমে ভিয়েতনাম ভাগ হইল? জেনেভা চুক্তি। কত সাল? 1954 সাল। এখন এই জেনেভা চুক্তির মাধ্যমে যে ভিয়েতনাম ভাগ হইল, এটাই পরবর্তীতে গিয়ে 1975 সালে গিয়ে এই ভিয়েতনাম যুদ্ধ বন্ধ হয়, এই মানে প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে। তাহলে 1954 সালে সেপারেট হইল ভিয়েতনাম, উত্তর ভিয়েতনাম এবং হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম হইল। এখন যদি আমরা দেখি
দক্ষিণ ভিয়েতনাম। এই কোন চুক্তির মাধ্যমে হলো? জেনেভা চুক্তির মাধ্যমে। এটা তার মানে এটা হচ্ছে জেনেভা চুক্তি। জেনেভা চুক্তি। এরপরে এই জেনেভা চুক্তির মাধ্যমে আলাদা হইল। এরপরে গিয়ে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 1973 সালে। তার মানে এই প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে? আমরা লিখে ফেললাম 1973 সালে। 1973 সালে যে প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর ফলশ্রুতিতে 1975 সালে এই ভিয়েতনাম যুদ্ধটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে যুদ্ধ বন্ধ হয়ে যায়। 3টা সালই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং 1976 সালে এই উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এই দুজন মিলে আবার এক হয়ে শুধু ভিয়েতনাম হয়ে যায়। এই হচ্ছে প্যারিস শান্তি চুক্তি। 1973 কি হয়েছে ঘটনা? 1973-এ তার ফলশ্রুতিতে কি হয়েছে? ভিয়েতনাম আলাদা হয়েছিল। কবে হয়েছিল? কোন চুক্তির মাধ্যমে হয়েছিল? যুদ্ধ কবে বন্ধ হয়েছে এবং কবে উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম আবার একসাথে হয়ে যায়। এই জিনিসগুলো আমরা দেখলাম। হ্যাঁ, এরপরে আমরা চলে আসব প্যারিস জলবায়ু চুক্তি। প্রথম কথা হচ্ছে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় কিন্তু এই জলবায়ু। সুতরাং এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং এখানে জাতিসংঘ সম্পৃক্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে এই প্যারিস জলবায়ু চুক্তি, এটা হচ্ছে এই যে একটা কথা আছে COP21 সম্মেলন, এটা কততম সম্মেলন ছিল? 21তম জাতিসংঘের জলবায়ু সম্মেলন। এর মাধ্যমে 2015 সালে 12ই ডিসেম্বর এটা হচ্ছে গৃহীত হয়। তাহলে পরীক্ষাতে কিন্তু আসতে পারে দুটো প্রশ্ন, একটা হইতেছে কোন সম্মেলনের মাধ্যমে, আর একটা হচ্ছে কবে গৃহীত হয়। দুটো পরীক্ষা মানে প্রশ্ন একদমই খুবই গুরুত্বপূর্ণ। আর 3 নাম্বার হচ্ছে কার্যকর হয় কবে। সুতরাং আমরা যদি প্রথম প্রশ্নের উত্তর দেখি, কোন সম্মেলনের মাধ্যমে এটা হয়েছে? COP21। এবং এটা কত সালে প্রথম গৃহীত হয়? 12ই ডিসেম্বর 2015। কার্যকর হয় তার পরের বছর 4 নভেম্বর 2016। 4 নভেম্বর 2016। সবাই একবার করে যদি বলে ফেলি, কোন সম্মেলনের মাধ্যমে হয়? COP21। কত সালে গৃহীত হয়? 12ই ডিসেম্বর 2015 এবং কার্যকর হয় 4 নভেম্বর 2016। আমার কাছে মনে হয় মনে থাকবে এটা। এখন এটার উদ্দেশ্য ছিল হচ্ছে এই সারা পৃথিবীর তাপমাত্রা তারা 2 ডিগ্রি সেলসিয়াস মানে এটা কমাবে। সম্ভব হইলে হইতেছে এই 2 ডিগ্রি সেলসিয়াসের কমেই হবে। সম্ভব হইলে 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। প্রতিটা দেশকে তারা নিজস্ব একটা কর্মপরিকল্পনা এনডিসি যেটাকে বলে, সেটা নিয়মিত তাদেরকে সেই এনডিসি পরিকল্পনা গ্রহণ করতে এবং এটা পালন করতে উৎসাহিত করবে। এবং হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল যে দেশগুলো আছে তাদের যাতে ক্ষতি না হয় এবং তাদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য বা প্রযুক্তিগত সাহায্য তারা এটা দিবে। তো উদ্দেশ্য থেকে খুব বেশি প্রশ্ন আসার কথা না। টার্গেট ছিল 2 ডিগ্রি সেলসিয়াস, সম্ভব হলে 1.5 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু আমরা দেখতে পারি। আর টাকা পয়সা দিবে, এগুলো আসলে পরীক্ষা আসে না। আর পরীক্ষার জন্য এই এইখানে একটু লেখা আছে, এটা একটু খেয়াল করেন যে 12ই ডিসেম্বর 2015 প্যারিস তো ফ্রান্সেই জানি আমরা। কোন সম্মেলন? COP21 সম্মেলন। এবং কার্যকর হয়েছিল কবে? 4 নভেম্বর 2016, ঠিক তার পরের বছর এইটা। আর হচ্ছে রাখার টার্গেট ছিল 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে, আর যদি সম্ভব হয় 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এটা ছিল হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। জাস্ট এই 3-4 লাইন মনে রাখলেই হবে যে কোন সম্মেলন, কবে হচ্ছে গৃহীত হয়, কবে কার্যকরী হয়, তাপমাত্রা টার্গেট কত ছিল। মানে দিস ইজ অল অ্যাবাউট হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। এর বাইরে প্যারিস নিয়ে খুব বেশি চুক্তির কথাবার্তা খুব একটা আপাতত নাই। সামনে যেগুলো আসবে আমরা ডিটেইলে স্টেপ বাই স্টেপ কথা বলবো। থ্যাংক ইউ।